শান্তি আর সবিতা দুজনে আলাদা আলাদা বাড়িতে কাজ করে, কিন্তু তারা কাজে যায় একই সঙ্গে। আজকে দেরি হয়ে গেল রে। মেম সাহেব তাড়াতাড়ি যেতে বলেছিল। কালকে বাড়িতে ওই ক্রিসমাসের পার্টি ছিল না, লোকজন এসেছিল, তাই একটু পরিষ্কার করতে হবে সব। আরে ছাড় তো, ওই বড় লোকেরা রোজই পার্টি করে চলেছে। আজকে এই পার্টি, কালকে ওই পার্টি। এই দেখ না, ক্রিসমাসের পার্টি শেষ হলো, এবার দেখবি নিউ ইয়ারের পার্টির আয়োজন করছে, আর সব কাজ আমাদেরকে দিয়েই করাবে। আর আমরা গরিব, আমাদের তো কোনো পার্টিই হয় না। আমাদের তো আর নতুন বছর হয় না, রোজ একই কাজ করে চলো। আরে এমন কিছু নয়, মেম সাহেব আমাকে বলেছে নিউ ইয়ারে নতুন কিছু উপহার দেবে। আরে এইসব কাজ করানোর বাহানা রে। আমি তো কত বছর ধরে লোকের বাড়ি কাজ করেই চলেছি, আমাকে তো কেউ নতুন বছরের উপহার দেয় না। আর তুই তো এই 2 বছর মাত্র কাজ করছিস, তোকে কিচ্ছু দেবে না। সবিতার কথা শুনে শান্তি চুপ করে গেল। সে কিছু না বলেই নিজের কাজে চলে যায়। সবিতা, পার্টি হলটা আগে পরিষ্কার করে ফেলো। নতুন বছরের পার্টিটা ছাদেই হবে, তাই একটু বেশি কাজ করতে হবে। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার সময় ক্রিসমাসের কেক আর কিছু খাবার নিয়ে যেও। হ্যাঁ দিদি, আমি নিয়ে যাব। এরপর সন্ধ্যাবেলাতে শান্তি ক্রিসমাসের কেক আর খাবার জিনিস নিয়ে বাড়ি ফেরার সময় সবিতার সঙ্গে দেখা হয়। ফেলে রাখা খাবার পেয়েছিস তবে? আমি আগেই বলেছিলাম না, আমাদের কোনো সম্মান নেই ওদের কাছে। নিশ্চয়ই এইসব খাবার অতিথিরা খায়নি, তাই তোকে দিয়ে দিয়েছে। না না, এটা মেম সাহেব আমার জন্য আলাদা রেখেছিল। হ্যাঁ, তুই তো আমার কথায় বিশ্বাসই করিস না কখনো। আরে আলাদা করে কিছুই রাখেনি, যেগুলো বেঁচেছিল তাই দিয়ে দিয়েছে। আমার মেম সাহেবও এমনই করে। এই দেখ, কালকে রাজমা চাওয়াল আমাকে দিল আজকে, কিন্তু আমি খাবো না, এই রাস্তাতে আমি ফেলেই দিয়ে যাব। সবিতা, এটা ঠিক নয় রে। তুই না খেতে চাইলে নিস কেন? নিবি না, বারণ করে দিবি। এভাবে তো খাবারের অপমান হয় বল। এরপর সবিতা মুখ বেঁকিয়ে রাজমার প্যাকেটটা রাস্তায় ফেলে দেয়। শান্তি আর কিছু না বলে তার বাড়ি চলে আসে। আর শান্তির কাছে বাচ্চারা যখন কেক আর খাবার জিনিস দেখে, তখন তারা খুব খুশি হয়। মা, এই কেকটা তো খুবই টেস্টি। আরে স্প্রিং রোলটাও অনেক ভালো মা। আরে বাহ, এতে তো চাউমিন দেওয়া আছে। আর ওই বার্গারটা দাও না মা। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। এই নাও, তুমিও খাও। দেখো, মেম সাহেব অনেক খাবার পাঠিয়েছেন। শান্তি, তোমার মেম সাহেবের মনটা অনেক বড়, তাই তো উনি বড়দিনের সমস্ত জিনিস আমাদের দিয়েছেন। হ্যাঁ, উনি সত্যিই খুব ভালো মনের মানুষ, কিন্তু সবিতা ওর কাজে খুশি না। যখনই দেখো ওর মেম সাহেবের নামে খারাপ কথা বলেই চলেছে। এখন কি বলি বলো তো ওকে? শান্তি, আমরা নিজেদেরকেই বোঝাতে পারি, অন্যদেরকে নয়। তাই তুমি মন দিয়ে নিজের কাজটা করো, আর ওই সবিতার কথায় বেশি কান দিও না, বুঝলে? হ্যাঁ, আমি ওর কথা বেশি শুনি না তেমন। কালকে মেম সাহেব তাড়াতাড়ি যেতে বলেছে। ওই নিউ ইয়ারের পার্টি আসছে না, তাই কিছু কাজকর্ম করতে হবে আর কি। পরের দিন শান্তি কাজে চলে যায়, কিন্তু সবিতা সেদিন কাজে না গিয়ে তার বাড়িতেই বসেছিল। আর সন্ধ্যাবেলাতে সব কাজ মেটার পর শান্তি সবিতার বাড়িতে যায়। কি রে সবিতা, আজকে কাজে গেলি না যে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ রে, আমি একদম ঠিক আছি। আরে ওটা তো বাহানা করেছিলাম যে আমার শরীর খারাপ। আরে নতুন বছরের পার্টি আসছে না, খুব খাটাবে রে, এখন খুব খাটাবে। আমি এত কাজ করতে পারবো না বাবা। এমনিতেও কিছু উপহারও দেয় না। এই 1-2 দিন শরীর খারাপের বাহানা করব, নতুন বছরের পার্টি শেষ হয়ে গেলে পরের দিন আবার কাজে যাব। কিন্তু সবিতা, এটা তো ঠিক হচ্ছে না রে। যখন তোকে প্রয়োজন তখন তুই যদি এভাবে ছুটি করে বসে থাকিস, সেটা কি ঠিক? ওরা আমাদেরকে বিশ্বাস করেই তো আমাদেরকে কাজে রাখে। আর তুই বলছিলিস যে উনি তোর কোনো ছুটির টাকাও কাটেন না। তাহলে একটু ভেবে দেখ রে। দেখ শান্তি, আমার মাথা খারাপ করিস না তো। আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি। এখন তো আমি নতুন বছরের পরেই কাজে যাব। হ্যাঁ ঠিক আছে, যা ভালো বুঝিস কর। সবিতা কাজে না গিয়ে নিউ ইয়ারের ছুটি নিয়ে বাড়িতেই বসে থাকে। আর নিউ ইয়ারের একদিন আগে 31শে ডিসেম্বরের সকালে শান্তি যখন কাজে যাবে, তখন শান্তির স্বামী রমেশ তার ছেলে সূর্যকে সাথে নিয়ে গেছিল বলে বাড়িতে একা থাকা মেয়ে পূজাকে শান্তিও তার সঙ্গে কাজে নিয়ে যায়। পূজা, তুই ওখানে গিয়ে বস, আমি একটু কাজ করে নিই ততক্ষণ। আরে, আজকে পূজা মাকে সাথে এনেছো? হ্যাঁ, আসলে আজকে ওদের দুজনেরই স্কুল ছুটি, তাই সূর্য ওর বাবার সঙ্গে গেছে আর ও আমার সঙ্গে চলে এলো। নতুন বছরের ছুটি চলছে। এটা খুবই ভালো কথা যে ওরা স্কুলে পড়ছে। নে মা, বিস্কিট খা। আর শান্তি, তুমি চাটা খেয়ে নাও, আমার আর ইচ্ছে করছে না, সকাল থেকে 3 বার খাওয়া হয়ে গেছে। মা, সন্ধ্যাবেলার পার্টিতে পিৎজা থাকবে তো? আমি বাবাকে বলেছিলাম পিৎজা আনতে।
হ্যাঁ হ্যাঁ, তোদের বাবা অনেক কিছু অর্ডার দিয়েছে, টেনশন করিস না। আর আনমোল কোথায়? ওকে বল নিচে আসতে। সকাল থেকে ছাদেই বসে আছে, কিচ্ছু খায়নি। ও তো ডেকোরেশন দেখছে, আমি এক্ষুনি ডেকে আনছি। মা, ও কে? ও শান্তি আন্টির মেয়ে রে, পূজা। আসো পূজা, আমার সাথে আসো, আমরা ছাদে যাই। যা রে মা, ভয় পাস না, যা যা মা, সাথে যা। পূজা একটু ভয় পেয়ে থাকলেও রিয়া তাকে ডাকলে সে রিয়ার সঙ্গে ছাদে চলে যায়। আর কিছুক্ষণ পর শান্তির মেম সাহেব মধুও শান্তির সঙ্গে ছাদে এসে কিছু কাজ করিয়ে নেয়। আর তখনই সে শুনতে পায় পূজা রিয়া আর আনমোলের সঙ্গে কথা বলছে। পূজা, তোমরা নতুন বছরের পার্টি কিভাবে করো? আমরা তো নিউ ইয়ারের পার্টি করি না, কখনো করিও নি। কি, তুমি কখনো নিউ ইয়ারের পার্টি করনি? আমরা তো প্রত্যেক বছর করি ক্রিসমাস আর নিউ ইয়ারের পার্টি, খুব মজা হয়। শান্তি নিউ ইয়ারের পার্টির সব আয়োজন করে ফেলেছিল। শান্তি, একটা কাজ করো, সন্ধ্যাবেলাতে রমেশ আর বাচ্চাদের নিয়ে এখানেই চলে আসো। অতিথিরা আসবে, ওদেরও একটু দেখাশোনা হয়ে যাবে, আর বাচ্চারাও পার্টি এনজয় করতে পারবে। নতুন বছরের পার্টি আন্টি? হ্যাঁ রে, নিউ ইয়ারের পার্টি, আসবি তো? আমি নিশ্চয়ই আসবো আন্টি। এই শুনে পূজার খুশির কোনো সীমানাই ছিল না। আর মেয়ের খুশি দেখে শান্তিও খুশি হয়। আর বাড়িতে গিয়ে পূজা সবাইকে বলে যে সন্ধ্যাবেলাতে তারা নিউ ইয়ারের পার্টিতে যাবে। যা শুনে সবিতা অবাক হয়ে যায়। আর সন্ধ্যাবেলাতে যখন শান্তি রমেশ আর বাচ্চাদের সঙ্গে পার্টিতে যাচ্ছিল, তখন সবিতা বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে মেম সাহেব তোদেরকে নিউ ইয়ারের পার্টিতে ডেকেছেন। হ্যাঁ রে সবিতা, মেম সাহেব ভীষণ ভালো। উনি আজকে আমাকে আর আমার পুরো পরিবারকে নিউ ইয়ারের পার্টিতে ডেকেছেন। আসি রে আমরা। এই শুনে সবিতা চুপ করে যায়, কারণ তার বলার মতো কিছুই ছিল না। এরপর শান্তি সবাইকে নিয়ে মেম সাহেবের বাড়িতে পৌঁছায়। শান্তির দুই বাচ্চা পূজা আর সূর্য রিয়া আর আনমোলের সঙ্গে পার্টিতে ভীষণ মজা করছিল। মেম সাহেব আর তার বর বাচ্চাদের কোনো কিছুতেই নিষেধ করেনি। তারা তাদেরকে খেতেও দেয়, আবার খেলতেও দেয়। আর শান্তির বাড়ি যাওয়ার সময় শান্তি আর তার পরিবারের জন্য শীতের অনেক পোশাক মেম সাহেব শান্তির হাতে দেয়, যেটাতে মেম সাহেব মধুর উদারতার পরিচয় পাওয়া যায়। শান্তির দুই ছেলে মেয়ে, যারা আগে কখনো নিউ ইয়ার পার্টির কোনো আনন্দই পায়নি, আজকে তারাও নিউ ইয়ার পার্টিতে খুব আনন্দ করছে। আজ অনিমেষের চাকরি চলে যাওয়াতে সে অফিস থেকে বেরিয়ে রাস্তায় বসে বলে, অনেক কষ্ট করে পাওয়া চাকরিটাও আজ চলে গেল। সবে বিয়ে করেছি, এখন আমি কি করব? তখনই অনিমেষের বউ সীমা ফোন করে বলে, এই শোনো, আমরা কবে কিনবো গাড়ি? গাড়ি? এখন তোমার গাড়ি কেন চাই? আমার বান্ধবী একটা খুব সুন্দর গাড়ি কিনেছে, আমারও চাই এমন একটা। সীমা, আমার কাছে এখন এত টাকা নেই, আমি কোথা থেকে গাড়ি কিনবো? আমি কিছু জানি না, আমার নতুন গাড়ি চাই চাই চাই। এই বলে সীমা ফোন কেটে দেয়। মাত্র কিছু মাস হলো অনিমেষ আর সীমার বিয়ে হয়েছে। সীমা ছিল ভীষণ জেদি, সে সবসময় কিছু না কিছু দাবি করত। আসলে অনিমেষ সীমাকে বিয়ে করতে চায়নি, কিন্তু তার মা বলেছিল, বাবা, মেয়েটা বিয়ের জন্য রাজি হয়েছে, বিয়ে করে নে। কিন্তু মা, আমি বেশি টাকা বেতন পাই না। তাতে কি হয়েছে, দুবেলা দুমুঠো তো শুধু খাওয়াতে হবে, পরে আর মেয়ে পাবি না বাবা, বিয়ে করে নে। এরপর অনিমেষ নিজের মায়ের কথা শুনে বিয়েতে রাজি হয়ে যায়। আর বিয়ের 2 দিন পরে সীমা বলে, তুমি তো ফুলসজ্জার দিন আমাকে কোনো গিফট দাওনি। আমার বান্ধবীর বর ওকে সোনার হার দিয়েছে। আসলে সীমা, বিয়েতে এত টাকা খরচ হয়ে গেছে, তাই কিছু দিতে পারিনি। সামনের মাসে টাকা পেলে নিশ্চয়ই দেব। আমার কিন্তু সোনার হারই চাই। ওটা তো খুব দামি, সস্তার কিছু দিলে হবে না তোমায়? সস্তা? আমাকে দেখে কি সস্তা মনে হয়? হে ভগবান, আমি কার সঙ্গে বিয়ে করলাম? জানো কত বড় বাড়ি থেকে আমার সম্বন্ধ এসেছিল। আচ্ছা আচ্ছা, তুমি এখন শান্ত হও, আমি নিশ্চয়ই চেষ্টা করব। পরের মাসে অনিমেষ তার স্যালারির পুরো টাকা দিয়ে সীমার জন্য সোনার আংটি কিনে আনে। কিন্তু তাতেও সীমা খুশি হলো না, কারণ তার চাহিদা ছিল অনেক বেশি। তার বান্ধবীরা প্রত্যেক মাসে কিছু না কিছু কিনত, আর যা দেখে সীমাও অনিমেষের কাছে এসে জেদ করত। তাই সীমার চাহিদা মেটানোর জন্য অনিমেষ ব্যাংক থেকে লোনও নিয়েছিল। কিন্তু আজ তো তার চাকরি চলে গেল, আর এদিকে সীমা গাড়ি কেনার জেদ করছে। তাই অনিমেষ বাড়ি এলেই সীমার সঙ্গে তার ঝগড়া বেঁধে যায়। গাড়ি না কিনলে আমি তোমাকে ছেড়ে বাপের বাড়ি চলে যাব। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার চাকরি চলে গেছে, আমার কাছে সংসার খরচের টাকাটাও নেই। তাতে আমি কি করব? বিয়ে করেছিলে কেন? ইনকাম করতে পারে না ভালো করে, বিয়ে করতে গেছে। তখন সেখানে বিমলা এসে সীমাকে বুঝিয়ে বলে, বৌমা, জেদ করা ঠিক হচ্ছে না, আমার ছেলে চেষ্টা তো করছে। আপনি চুপ করুন,
আমার গাড়ি চাই, ব্যাস। আমাকেও দেখাতে হবে বান্ধবীদেরকে যে আমার কাছেও গাড়ি আছে। সীমা রান্না করে না। এরপর রাত্রিবেলা তার বান্ধবী তাকে ভিডিও কল করে। সীমা, এই দেখ, আমরা নতুন গাড়ি নিয়েছি, তুই কবে নিচ্ছিস? আমিও এই মাসেই কিনে নেব গাড়ি। এত দামি গাড়ি কিনবো যে তুই হা করে দেখতেই থাকবি। অনিমেষ লুকিয়ে লুকিয়ে এসব দেখে মনে মনে ভাবে, আমি মাকে কতবার বললাম আমি বিয়ে করব না, কিন্তু মা আমাকে জোর করে করিয়ে দিল। এবার আমাকেই ভুগতে হচ্ছে। উফ। পরের দিন অনিমেষ নতুন চাকরির জন্য 2-3 জায়গায় ইন্টারভিউ দিয়েও কোনো চাকরি পায় না। দেখো, এখন মার্কেটে চাকরির অবস্থা খুবই খারাপ, আর তোমার সেরকম কোনো এক্সপিরিয়েন্সও নেই। আচ্ছা, চাকরিটা তোমার কেন চাই বলো তো? আমার আগের চাকরিটাও চলে গেছে, সেই জন্য। বুঝলাম, কিন্তু আমার অফিসে এখন যে কোনো কাজই নেই। স্যার, আমাকে একটা চাকরি দিয়ে দিন, আমি যে কোনো কাজ করতে রাজি। বলছিলাম, তুমি কি গাড়ি চালাতে পারো? হ্যাঁ স্যার। আমার একজন ড্রাইভার চাই, তুমি কি ড্রাইভারের চাকরি করবে? আর হ্যাঁ, রাতে তুমি গাড়িটা বাড়ি নিয়ে যেতে পারো। আমি রাজি আছি স্যার। ঠিক আছে, তোমার চাকরি পাকা, কিন্তু সকালবেলা তাড়াতাড়ি এসে আমাকে কিন্তু নিয়ে যেতে হবে, আর আমাকে অফিস থেকে বাড়িও পৌঁছে দিতে হবে। অনিমেষের মাথায় একটা বুদ্ধি আসায় সে রাজি হয়ে গেল। আর রাত্রিবেলা মালিককে বাড়ি ছেড়ে দিয়ে সে গাড়ি নিয়ে বাড়ি গেলে সীমা গাড়ি দেখে তো আনন্দে নেচে ওঠে। আরে বাহ, কি বড় গাড়ি, কি সুন্দর। হ্যাঁ গো, তুমি তো কবে থেকেই গাড়ি কিনতে চাইছিলে, তাই আজ সত্যি সত্যি নিয়ে এলাম। আমাদের প্রথম গাড়ি, খুব ভালো লাগছে। বাবা, তুই কি নতুন চাকরি পেয়েছিস কোনো? হ্যাঁ মা, তাই তো গাড়ি কিনলাম। এসো, তোমরা গাড়িতে বসো। এরপর মা আর বউকে গাড়িতে বসিয়ে অনিমেষ শহরে ঘুরতে লাগলো। সে তার মা আর বউকে মিথ্যে বলেছিল, আর এদিকে সীমা তার বান্ধবীদেরকে দেখালো, এই দেখ কত দামি, বড় আর সুন্দর গাড়ি কিনেছি। সীমার খুশি দেখে অনিমেষ খুশি হলেও সে এটা বুঝতেই পারেনি যে একদিন সত্যিটা সবার সামনে আসবে। বাড়িতে কিছুদিন শান্তি থাকলেও একদিন সীমার বান্ধবী ফোন করে বলে, সীমা, আজকে আমরা শপিংয়ে যাচ্ছি, তুইও চল। ঠিক আছে, আমি গাড়ি নিয়ে আসছি। এরপর সীমা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর ওদিকে অনিমেষের বস অফিস যাওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। আরে, এতক্ষণে তো অনিমেষের গাড়ি নিয়ে চলে আসা উচিত ছিল, ও এলো না কেন? বস অনিমেষকে ফোন করার পর সে ঘুম থেকে উঠে দেখে বাড়িতে গাড়িই নেই। মা, গাড়িটা কোথায় গেল? গাড়ি তো বৌমা নিয়ে গেছে রে, তুই আজকে বাসে করে অফিসে যা। হে ভগবান, এখন আমি এদের কি করে বোঝাবো যে গাড়িটাই আমার অফিস? এরপর বস রেগে গিয়ে বলে, তোমার জন্য আমি অফিসে পৌঁছতে পারিনি, তাই আজ থেকে তোমার চাকরি শেষ। বিকালে এসে গাড়িটা দিয়ে যেও, বুঝলে? দুপুরবেলাতে সীমা গাড়ি নিয়ে বাড়ি আসার পর ব্যাংক থেকে কিছু লোক এসে বলে, অনিমেষ কে এখানে? হ্যাঁ আমি। কি ব্যাপার? ব্যাংকের লোনটা এখনো শোধ করনি, এটা তোমার গাড়ি না, নিয়ে যাচ্ছি। এই বলে তারা গাড়ি নিয়ে চলে যায়। এখন আমি কি করব? সব শেষ, গাড়িও চলে গেল, চাকরিও চলে গেল, কি করব আমি? চাকরি চলে গেছে মানে? আর তুমি বাসে কেন গেলে না অফিস? আরে, এই গাড়িটাই আমার অফিস, আমি ড্রাইভারের কাজ করি। এরপর অনিমেষ সব সত্যি বলে দেয়। আমাকে পুলিশ তুলে নিয়ে যাবে, আমি এখন কি করব? এই সব কিছু তোমার জন্য হয়েছে সীমা, তোমার জন্য আমি বরবাদ হয়ে গেলাম, তোমার লোভের জন্যে। পুলিশের নাম শুনে সীমা ভয় পেয়ে বলে, আমাকে ক্ষমা করো, বান্ধবীদের চক্করে আমি খুব জ্বালাতন করেছি তোমাকে। তুমি এই বাড়ির বৌমা, বৌমাদের কাজ হলো সংসার গুছিয়ে রাখা, কিন্তু তোমার জন্য আজ সবকিছু তছনছ হয়ে গেল। এরপর সীমা তার ভুল বুঝতে পেরে তার সমস্ত গয়না বিক্রি করে ব্যাংকের লোন শোধ করে গাড়ি ফেরত নিয়ে আসে। আর অনিমেষ সীমাকে সঙ্গে করে তার বসের বাড়ি গাড়ি ফেরত দিতে গেলে সীমা তার কাছে ক্ষমা চায়। সীমাকে কাঁদতে দেখে অনিমেষের চাকরিটা বেঁচে গেল। বৌমা, জেদ আর লোভ করলে সবসময় খারাপই হয়, মন দিয়ে কাজ করো, একদিন তোমার বাড়িতে নিশ্চয়ই নতুন গাড়ি আসবে। এরপর অনিমেষের সঙ্গে সঙ্গে সীমাও চাকরি করতে লাগলো, আর খুশিও ছিল তারা। আর কিছু বছর পর তারা পরিশ্রম করে নিজেদের প্রথম গাড়ি কেনে আর সুখে শান্তিতে থাকে। Thanks for watching.